আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে স্বাগতম এমটিভি নিউজ বাংলা চ্যানেলে। কলকাতার হরিচরণ পদ্মার থেকে শুরু করে তামিলনাড়ুর রবিসন ডি সিলভা বা ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী কিংবা কংগ্রেস থেকে বিজেপি, সবার কাছে শেখ হাসিনা ছিলেন চোখের মণি, কারো কাছে দিদি, কারো কাছে কন্যা, আবার কারো কাছে ছিলেন বাড়ির মেয়ের মতো আপন। নিজের মেয়েকে কি এহেন বিপদের মধ্যে কেউ ছেড়ে দিতে পারে? ছেড়ে দিচ্ছেও না। শেখ হাসিনার বড় বিপদে বারবার পাশে থেকেছে ভারত, দিয়েছে আশ্রয়, ভাত কাপড়, সব দিয়েছে, একবার নয় একাধিকবার। শেখ হাসিনা বহুদিন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিলেন, এটা ভারতের প্রত্যেক কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা এবং নীতি নির্ধারক খুব ভালোভাবেই জানেন। তার সঙ্গে সম্পর্ক ছিল প্রায় পারিবারিক। ৮৮ দশকের নয়াদিল্লির বাসা থেকে ২০২৪-এর অজিত ধুবালের অভ্যর্থনা। এই স্মৃতির ভাণ্ডার শুধু রাজনৈতিক নয়, এটি আবেগ, আনুগত্য আর আস্থার ইতিহাস। এমন একজন নেত্রীকে দিল্লি কি চাইলে এক্সট্রাডিশন ফাইল হাতে ধরিয়ে দিতে পারে? সেটা পারছেও না ভারত। নয়াদিল্লি জানে হাসিনাকে ফেরত পাঠানো মানে তাকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সাবেক হাই কমিশনার পিনাকর রঞ্জন চক্রবর্তী যে প্রশ্নটা তুলেছেন, ভারত কিভাবে এমন সিদ্ধান্ত নেবে, সেটা আসলে দিল্লির অভ্যন্তরে বাস্তব অবস্থা প্রকাশ করে। ভারত সবসময় নিজের অবস্থানকে মানবিক, গণতান্ত্রিক ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে হিসেবে তুলে ধরে। এমন একটি রাষ্ট্র হঠাৎ করে একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে তাকে সোপর্দ করবে? এটা ভারতের স্বেচ্ছাচারী ভাবমূর্তি তৈরি করতে পারে। দিল্লি সেই ঝুঁকি নেবে না। এখানে আরেকটি জটিলতা আছে। বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামো ভারতকে সন্দেহের চোখে দেখে। নয়াদিল্লি তাদের চোখে পুরনো মিত্রের রক্ষক, অযাচিত প্রভাবশালী শক্তি কিংবা অপর পক্ষের গোপন সমর্থক হিসেবে বিবেচিত। এমন পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দেওয়া মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া, এমন ব্যাখ্যা দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ। তাই শুধু আইন নয়, রাজনৈতিক বাস্তবতাও নয়াদিল্লিকে বাধা দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে। গত বছর বাংলাদেশের ভেতরের রাজনৈতিক উত্তাল সময়ে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক আর ভারতের প্রতি বাংলাদেশে প্রকাশ্য ক্ষোভ পুরো অঞ্চলে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। দিল্লি সেই সমীকরণে নিজের অবস্থান হারাতে চায় না। সেজন্যই ভারতের মন্ত্রণালয় বিবৃতিতে নাটকীয় কিছু বলেনি। উল্টো সুর নরম করে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে, এমন খুব হিসেবি, অস্পষ্ট কূটনৈতিক বাক্যই বেছে নিয়েছে। অন্যদিকে প্রত্যর্পণ চুক্তির কথাও এসেছে আলোচনায়, কিন্তু সবার জন্য যে নিয়ম, হাসিনার জন্য তা না, এমন নীতি ব্যবহার করে সে আলোচনায় অংশই নেয়নি ভারত। দিল্লি যে কোনো চাপকে আইনগত সমস্যা বলে পাশ করাতে পারে। এই আইনি পথটাই ভারতের জন্য নিরাপদতম, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে ভারত জানে হাসিনা এবং তার দল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার কেন্দ্রিক দল কখনোই মাঠ ছাড়ে না। মাইকেল কুগেলম্যান এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল হলেও ভবিষ্যৎ অনিশ্চিত নয়। ভারতের জন্য তাই হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে একটি সম্ভাবনার দরজা খুলে রাখা, একটি সম্পর্ক বাঁচিয়ে রাখা। ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে তার প্রতি বড় অংশের ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটাও জানে আগামী বছরের নির্বাচন পর্যন্ত উত্তেজনা অব্যাহতই থাকবে। তবু তারা জানে ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক গড়তে হলে আজকের অসন্তুষ্ট সরকারকে ক্ষুব্ধ করা যাবে না, আবার পুরনো সম্পর্ক একেবারে ছিঁড়ে ফেলাও যাবে না। এই অবস্থানই দিল্লিকে বারবার মাঝখানে আটকে দেয়। ভারত যে হাসিনাকে ফেরত পাঠাতে চাইছে না, এর পেছনে আরও কিছু স্তর আছে যেগুলো কম দৃশ্যমান হলেও বাস্তব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বিজেপি নেতৃত্ব যতই শক্তিশালী হোক, ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় দেওয়া একটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। ফেরত পাঠানো হলে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করবে। আর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তো বিষয়টি সরাসরি নির্বাচনী হিসেবেও ঢুকে যাবে, যেখানে বাংলাদেশ ইস্যু সবসময় ভোট রাজনীতির অংশ হয়ে থাকে। কোনো সরকারই এমন ঝুঁকি নিতে চাইবে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান। পশ্চিমা দেশগুলো, বিশেষত ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা গত কয়েক বছরে মানবাধিকার ইস্যুতে ভারতকে বেশ নরম গলায় সমালোচনা করেছে। ভারতের ইমেজ এখন গ্লোবাল সাউথের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সেই অবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করতে তাকে ফেরত পাঠানো ভারতের এই নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবে। দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না। বরং ভারত নিজের ভূমিকা রাখতে চায় এমন এক শক্তি হিসেবে যারা সংকটাপন্ন মানুষকে আশ্রয় দেয়, যদিও রাজনৈতিকভাবে সুবিধাজনক মনে করলে।
তৃতীয়ত নিরাপত্তা বিবেচনা। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বিরোধী শক্তিগুলো আগের চেয়ে বেশি সক্রিয়। দিল্লি ঠিকই জানে এই শক্তি যদি আরও প্রভাব বিস্তার করে তবে সীমান্ত নিরাপত্তা, চরমপন্থা, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এসব ক্ষেত্রেই ভারত ঝুঁকিতে পড়বে। এমন সময় হাসিনাকে মৃত্যুদণ্ডের পথে ঠেলে দেওয়া মানে হবে এই শক্তিগুলোকে এক ধরনের নৈতিক বিজয় উপহার দেওয়া। দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না। আরেকটি কথা, ভারতের গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকদের সবার নথিতে লেখাই আছে হাসিনা না থাকলে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনৈতিক একটি অংশ আরও বেশি অনিশ্চিত হয়ে পারে। এই অনিশ্চয়তাই ভারতের কাছে সবচেয়ে অপছন্দের শব্দ। পঞ্চমত, দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ। দিল্লি বুঝে গেছে হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের বর্তমান সরকার একে বিজয় হিসেবে তুলে ধরবে। সেই বিজয়ের ভরসায় তারা ভারতকে আরও কণ্ঠাসা করে ফেলতে পারে। বিশেষত যখন পাকিস্তানের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক উষ্ণ, দিল্লির কাছে এটা একেবারেই অচাহিত পরিস্থিতি। আরেকটি দিক আছে প্রতীক। ভারতের বাইরে শেখ হাসিনা এখন রাজনৈতিক আশ্রয়ের এক প্রতীক, যে প্রতীক একদিকে মানবাধিকারের সঙ্গে যায়, অন্যদিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তরাধিকারেরও অংশ। তাকে ফেরত পাঠানো মানে ভারতের জন্য একটি নৈতিক ক্ষতি। ভারতের নীতি নির্ধারকরা হিসেব কষে দেখেছেন হাসিনাকে রাখা ক্ষতি হলেও ফেরত পাঠানো আরও বড় ক্ষতি, অর্থাৎ দুটি খারাপের মধ্যে কম খারাপ। এই দৃষ্টিভঙ্গি এখন ভারতের নীতি নির্ধারণ করছে। শেষ হিসেবটা দাঁড়ায় এভাবে, শেখ হাসিনা এখন ভারতের কাছে কোনো রাজনৈতিক সম্পদ নন, আবার সরাসরি বোঝ